সবাইকে আমন্ত্রণ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। সাম্প্রতিক নানান রাজনৈতিক ইস্যু নিয়ে আমরা কথা বলবো এই আয়োজনে। আমাদের সাথে তিনজন অতিথি আছেন। আমরা আজকের আলোচনার যে বিষয় সেটি নির্ধারণ করেছি তুঙ্গে নির্বাচনী বিভেদ। আমাদের সাথে রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও প্রার্থী নোয়াখালী ৬ এনসিপি। আছেন মাহমুদা হাবিবা, সদস্য বিএনপি মিডিয়া সেল। আরও আছেন ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবির ও জামায়াতের প্রার্থী কুমিল্লা ১০। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি শুরুটা করতে চাই ইয়াসিন আরাফাত আপনাকে দিয়েই। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজকে বলেছেন যে ২০২৬ সালে নির্বাচন দেখতে হলে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জুলাই বিপ্লবের স্বীকৃতির জন্য নির্বাচন কেন পেছাতে হবে আর সাংবিধানিক ভিত্তিটা কে দেবে, বিস্তারিত জানতে চাই একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে বিজ্ঞ সঞ্চালক এবং আমার সাথে যারা উপস্থিত রয়েছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি, দর্শকবৃন্দকে স্বাগতম জানাচ্ছি। দেখেন, আপনার প্রশ্নের মধ্যে একটা ভুল আছে। ভুলটা হচ্ছে নির্বাচন পিছাতে হবে কেন, নির্বাচন পিছনের কথা তো বলে নাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্য বলেছেন আমাদের দাবিও স্পষ্ট, চাওয়া স্পষ্ট, আমাদের কর্মসূচিও স্পষ্ট। আমরা বলেছি যারা জুলাই সনদের স্বীকৃতি দিবে তাদের জন্য ২৬-এর নির্বাচন, যারা জুলাই সনদের স্বীকৃতি দেবে না তার নিয়মতান্ত্রিকভাবে ২৯ তার জন্য নির্বাচন। কারণ এই জুলাইয়ের মাধ্যমে তো আজকে আমরা সবার করার অধিকার পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, রাজনৈতিক নেতৃবৃন্দ জেলখানা থেকে বেরোয় আসতে পেরেছে, যারা বিদেশে ছিল, গুমের শিকার ছিল, তারা দেশে রাজনীতি করতে পারছে। তো যে জুলাই একটা পথ পরিবর্তন করে দিল, যে জুলাই একটা স্বাধীন পরিবেশ তৈরি করে দিল, যে জুলাই যারা জালিম ছিল, ফেসিবাদতন্ত্র এই সমাজে কায়েম করেছিল তাদেরকে বিতাড়িত করলো, সেই জুলাইয়ের কারণেই তো ২৬-এর নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারির। সুতরাং যারা জুলাই সনদকে ধারণ করবে, জুলাই সনদের স্বীকৃতি দিবে, জুলাই সনদকে আইনি কাঠামো করার জন্য যাদের মতামত থাকবে তাদের জন্য তো নির্বাচন হিসাব তিনি সেভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আর যারা জুলাই সনদের স্বীকৃতি দিতে চাচ্ছে না তাদের জন্য নির্বাচন হতে পারে না, তাদের জন্য সেটা ২৯ সালে নির্বাচন হবে। আজকে ২৬ সালের নির্বাচনটা কিভাবে আসলো এটা বুঝাতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ আজকে ৮ দলের যে সমাবেশ হয়েছিল অধিকাংশ নেতা সে কথা বলেছেন। কারা দিচ্ছে না স্বীকৃতিটা সেটা যদি বলেন। স্বীকৃতি কারা দিচ্ছে না এটা তো জাতির সামনে স্পষ্ট, এখন আর নাম না বলার বা বলারও কিছু নেই। আজকে জুলাই সনদের স্বীকৃতির বিষয়ে দেখা যাচ্ছে যে ঐক্যমত কমিশনে প্রায় ২ মাস ব্যাপী আলোচনা হলো, অনেকগুলো বিষয়ে একমত হলো। ঐক্যমত কমিশন সরকারের কাছে সুপারিশ প্রেরণ করলো গণভোট হওয়ার জন্য, এবং গণভোটের ক্ষেত্রে পরামর্শ তারা দিয়েছে গণভোটের সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে, তবে জাতীয় নির্বাচন আগে গণভোট হলে ভালো হয়। তো আজকে এখনো পর্যন্ত জুলাই সনদের স্বীকৃতি কেন ঘোষণা হলো না? এই স্বীকৃতি বাস্তবায়নের ক্ষেত্রে ঐক্যমত কমিশন বলল জুলাই সনদ বাস্তবায়ন একটা ঘোষণা হবে, সেই ঘোষণার মধ্যে গণভোট কখন হবে, কিভাবে হবে তার একটা টাইম ফ্রেম দেওয়া থাকবে। তা আজকে পর্যন্ত দিন মাস পার হয়ে যাচ্ছে, অথচ জুলাই সনদের ঘোষণা হলো না। কেন হলো না? জাতির কাছে স্পষ্ট কারণ, একটা দল মাত্র বিএনপি এই জুলাই সনদের ঘোষণা কার্যকর হোক, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হোক, তারা চাচ্ছে না। আচ্ছা, বিএনপির কারণে সেটা হচ্ছে না। এবং ইতিমধ্যে আমি লক্ষ্য করছি, আমি গত ৩ দিন বিভিন্ন টকশোতে গেলাম, আমার বিএনপির বন্ধু যারা ছিলেন প্রত্যেকে বলেছেন যে বিএনপির গণভোটে রাজি হওয়া ঠিক হয়নি। জি, বিএনপি কেন চাচ্ছে না সেই উত্তরটা আমরা রাজি হয়েছে ৩ মাস পরে, কিন্তু ঐক্যমত কমিশনের যে ৩১টি দল বেশিরভাগ দল গণভোটে রাজি হয়ে গেল, বিএনপি রাজি হতে সময় লাগালো ৩ মাস। কিন্তু এখন আবার তারা ইউটার্ন নিচ্ছে যে রাজি হওয়া ঠিক হয়নি। তারা আইন দেখায়, আদালত দেখায়, সংবিধান দেখায়, অথচ শেখ হাসিনাকে পতনের ক্ষেত্রে সংবিধান মেনে কি পতন হয়েছে? শেখ হাসিনা তো এক ধরনের কথা বলতো যে আমি এমনভাবে সংবিধান সংশোধন করেছি, আমি এমনভাবে আইন কাঠামো করেছি, এখানে আর কিছুই হবে না, শুধু তার রাজত্ব থাকবে। তো সেখানে তার পতন হয়েছে। সুতরাং আওয়ামী ফ্যাসিবাদের পতন কোনো আইন দিয়ে হয়নি, কোনো সংবিধান দিয়ে হয়নি, কোনো দালিলিক কাঠামো দিয়ে হয়নি, জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ হয়েছে। এখন সেই জনতাই চাচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তিটা রচনা হোক। আজকে জুলাই যোদ্ধা যারা, জি আপনারা আবারও আসবো, আমরা একটু উম্মে হাবিবার কাছে যেতে চাই। জি, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে, জি আপনারা যেটা বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি, উম্মে হাবিবা আপনার কাছে যেতে চাই। জি, মাহমুদা হাবিবা আপনার কাছে যেতে চাই, দুঃখিত, যে নির্বাচনের আগে গণভোট নিয়ে বিএনপির আপত্তিটা আসলে কোথায় সেটা একটু জানতে চাই। যেরকম ধন্যবাদ আপনাকে। আমি ভাইয়ার কথা শুনছিলাম, আমাদের তরুণ মানে প্রার্থী এবং বক্তা, সুবক্তা অবশ্যই,
দেখুন, নিয়মতান্ত্রিক বলতে যে কি বোঝাচ্ছে জামাত ইসলামী গত কয়েকটা শোতে প্রায়ই শুনছি এই কথাটা। নিয়মতান্ত্রিকভাবে কিন্তু আমাদের সংবিধানে সরকারের কোনো মেয়াদ নাই। আমাদের সংবিধানে আছে সংসদের মেয়াদ, সুস্পষ্ট। এটা প্রতিটা উনি সংসদ সদস্য পদপ্রার্থী, এই বিষয়টা খুব সুস্পষ্ট থাকা দরকার। আমি কিন্তু সংবিধান বিশেষজ্ঞ নই, আমি একেবারে সব অর্থে মাঠের রাজনীতিবিদ। আমি আমার নলেজটা আপনার সাথে শেয়ার করছি। আমার ভুল থাকলে আমার সম্মানিত আলোচক বন্ধু আমাকে ধরিয়ে দেবেন। আমাদের সংবিধানে সরকারের কোনো মেয়াদ নাই। আমাদের সংবিধানে মেয়াদ হচ্ছে সংসদের, এবং সংসদ যখন ভেঙে যাবে তার 90 দিনের মধ্যে একটা নির্বাচন দিতে হবে। এটা হচ্ছে সাংবিধানিক বিষয়। যদি আমরা ওই কথায় যাই, যে কথায় যে বলা হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে 29 ওনারা ধরে নিয়েছেন, ওই যে 24-এর 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, কাজে কত 4 মাস কত দিন যেন আছে সেইটা ধরে, এই বিষয়গুলোতে এগুলো টিটবিটস এবং রং ইনফরমেশন ক্যারি করা হয় জাতির কাছে। দেখুন, 90 দিনের মধ্যে নির্বাচন এখানে সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? কারণ হচ্ছে এটা একটা গণ অভ্যুত্থানের পরবর্তী দুইটা খুব স্ট্রং প্রতিষ্ঠান সরকারের, যেই হচ্ছে একটা প্রধানমন্ত্রী আর একটা সংসদের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি যখন প্রধান বিচারপতি এবং আপনার ওই কি বলে আপিল ডিভিশনের কাছে অ্যাপিল করলেন যে কিভাবে আমি রাষ্ট্রটা এখন পরিচালনা করব, তখন তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রভিশনটা আপিল বিভাগ দেয়া হলো। আপিল বিভাগ দেওয়া মানে দিলেন আর কি, মানে পেলেন, জাতি পেল, যেইটার ফলশ্রুতি আমাদের সকলের সম্মতিতে, সকলের ম্যান্ডেটে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও না, তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বেটার পাওয়ার নিয়ে তারা এসেছে। মূল এবং কিন্তু এটার নামটা দেখুন, নামটাই তো অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন কথাটার অর্থ হচ্ছে যে তাকে তার যে ম্যান্ডেটগুলো আছে, যেমন এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু মেয়াদ একটু লম্বা হবে, এটা কাজে তার ম্যান্ডেটগুলো কি? তার ম্যান্ডেট হচ্ছে আপনার যেই নির্বাহী তার দায়িত্ব, তার ম্যান্ডেট হচ্ছে আমাদের জুলাইয়ের নিহতদের পরিবারের মানে একটা সুব্যবস্থা করা, যারা আহত হয়েছেন তাদের মানে চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া। তারপরে হচ্ছে বিচার, যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তাদের বিচার, এইসব খুন জখমের। তারপর সংস্কার এবং বিচার। এগুলো কি পরপর? না, এগুলো সব পাশাপাশি চলমান। এগুলোর পাশাপাশি আর একটা ভেরি ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি অফ দিস গভর্নমেন্ট ইজ ইন্টারিম গভর্নমেন্ট, একটা রেগুলার গভর্নমেন্টকে ফিরিয়ে আনা, মানে একটা সংসদকে ফিরিয়ে আনা। সেইটা কিন্তু এগুলো কোনোটা বাত্যয় করে না, কোনোটা বাদ দিয়ে না, এটার পাশাপাশি নির্বাচনটা এটার পাশাপাশি আসবে। কাজে ওই যে কথায় যে নিয়মতান্ত্রিকভাবে 29 পর্যন্ত বলা হচ্ছে, এটা কোনো বেজ না, একটা বেজলেস কথা, যেটা গত কিছুদিন ধরে এটা আমি শুনছি এবং ভাইয়াদের দলের মানুষজনের মুখেই শুনছি। এইবার আসি বিএনপির আপত্তির প্রশ্নে। বিএনপি তো জুলাই সনদকে অস্বীকার করেনি। 8-8.5 মাস ধরে আলোচনা করে আমরা জুলাই সনদ ঐক্যমতে পৌঁছেছি, আমরা সেটাতে সই করেছি। কিন্তু বিএনপির আপত্তির পয়েন্ট হচ্ছে যে সই করার পরে আমরাও শুধু সই করিনি, এটা সকালবেলা পর্যন্ত জামাত ইসলামী বলেছিল যে তারা এটাতে সই করবে না, যদি নিম্নকক্ষে বা নিম্নকক্ষে বোধ হয় পিআর নিয়ে তাদের বক্তব্য ছিল, আর তারা শুধু দেখতে যাবে, এই ধরনের স্টেটমেন্ট দিয়ে যে তারা সই করে এসেছিল। এই সেই জুলাই সনদ যেটাতে সই করা হয়েছে, সেটাতে আমাদের মত যে ঐক্যমতে পৌঁছেছি সেটাও ছিল, আমরা দ্বিমত করেছি সেটাও ছিল, নোট অফ ডিসেন্ট যেটা বিএনপি দিয়েছে সেটাও ছিল, নোট অফ ডিসেন্ট যেটা জামাত ইসলাম দিয়েছে সেটাও ছিল, এবং অন্যান্য দলও দিয়েছে, আরো 2-1টা দল দিয়েছে। এই যে নোট অফ ডিসেন্ট সহ এই যে প্রক্রিয়াতেও কিন্তু অলমোস্ট 1.5 মাস আলোচনা হয়েছে। প্রক্রিয়ার কোথাও এই আলোচনাকালীন এই 270 দিন কিংবা অটোমেটিক্যালি এটা সংবিধানের অংশ হয়ে যাবে, এই কথাগুলো আসেনি। এই পয়েন্টে এসে বিএনপির আপত্তি আছে, এবং এই আপত্তি তো অন্য রাজনৈতিক দলের সাথে না, আমাদের আপত্তি তো সরকারের সাথে। আমরা তো আমাদের যে প্রতিবাদটা আমরা জানাচ্ছি সেটা তো সরকারের কাছে। কারণটা কি? কারণ ঐক্যমত্য কমিশনের প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সই করা সুপারিশমালা যাচ্ছে তারই মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টার কাছে। তো এখানে কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও আছে। যাই হোক, এই জায়গাটায় বিএনপির বক্তব্য খুব স্পষ্ট। এটা আমরা সরকারের কাছে আমরা জানতে চেয়েছি যে আমরা যে বিষয়ে একমত হয়েছিলাম, প্রক্রিয়া নিয়ে যেখানে আমাদের নতুন বিষয়গুলো এসেছে, জামাত ইসলামের আমি এটাতে খুব একটা হেরফের দেখছি না। হয়তো তাদের সাথে আলোচনা হয়েছে, বিএনপির সাথে কোনো আলোচনা হয়নি। ইট ওয়াজ আ শক ফর বিএনপি। কাজে এইটা এখনো সময় তো চলে যায়নি, যে তাদের হয়তো কোনো রিজন আছে, তাদের এই ধরনের ক্লজ দেওয়ার তাদের কি ব্যাখ্যা সেটা তারা ডিসকাস করতে পারেন। দেখুন, আলোচনার টেবিলে বসেই তো আমরা এতদিন ধরে এসেছি। 3 মাস বিএনপি একটা বিষয় মানতে সময় নিয়েছে, 2.5 মাস সময় নিয়েছে। এই অভিযোগ তুলে লাভ নাই। বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, তাদের অসংখ্য উইং আছে, তাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কোনটা ডুয়েবল। আমি খালি যে কমিটমেন্ট করে দিলাম কমিটমেন্টের জন্য, সে ভোট দেখানোর জন্য, ভোটের জন্য, ওইটা তো বিএনপি চিন্তাই করেনি। সত্যিকার অর্থে আমরা চেঞ্জ চেয়েছি বলেই আমরা প্রতিটা সিদ্ধান্ত নিতে সময় নিয়েছি। এটার পেছনে যাচাই বাছাই হয়েছে, এটার পেছনে গবেষণা করা হয়েছে, এটা আমাদের জন্য ডুয়েবল কিনা, আমরা এটা করতে পারবো কিনা, যে কমিটমেন্ট করছি সেইটা করে জুলাই সনদ। জি, আপনার কাছে আসবো আবারও। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আসতে চাই।
এনসিপি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ওরা তো ভোটই পাবে না, এই কারণে ওরাও জামায়াতের সঙ্গে সুর মিলিয়ে বলছে যে পিআর দিতে হবে, সনদ বাস্তবায়ন করতে হবে। এটি বিএনপি মহাসচিবের পক্ষ থেকে আসছে। আমরা আজকে দেখলাম যে আপনারা একেবারে আপনাদের শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে তাসনিম জারাকে ঢাকা ৯ আসনে তিনি মনোনয়ন কিনেছেন এবং এই আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী দেয় নাই। তো এই যে ফাঁকা আসনে জারার মনোনয়ন নেয়ার পেছনে কি কোনো কারণ আছে কিনা, আপনারা কি বিএনপির সাথে কোনো নির্বাচনী সমঝোতায় যাচ্ছেন কিনা, এরকম একটা প্রশ্ন এসছে, কি বলবেন? না, আমাদের মনে হয় যে আমাদের 50-60টা আসনে কে কে প্রার্থী হবে এটা প্রায় ক্লিয়ার। তো সেই জায়গায় 50-60টা আসনে আর কোনো খালি আসন ছিল না, শুধু একটাই তারাপুর খালি আসন। তো এখন কি ওই আসনে কি আমাদের কোনো প্রার্থী থাকবে না, বিএনপি খালি রাখছে বলে আমাদের কোনো প্রার্থী দেওয়া যাবে না? এটা মানে খুবই একটা হাস্যকর এবং ইনসিকিউর কোশ্চেন বলে আমার মনে হলো যে আমরা তো তাহলে তো বাকি যত খালি আসন আছে কোনো খালি আসন এখন আর আমরা প্রার্থী দেওয়া মনে হয় উচিত হবে না। আমাদের আহ্বায়কের আসনে বিএনপি প্রার্থী দেওয়া আছে, আমাদের সদস্য সচিবের আসনে বিএনপি প্রার্থী দেওয়া আছে, আমাদের 2 মুখ্য সংগঠকের আসনে প্রার্থী দেওয়া আছে, আমার আসনে প্রার্থী দেওয়া আছে। কারণ যারা আপুর আসনে দেয়া নেই এটার সাথে বিএনপির সাথে জোটের কোনো সম্পর্ক আছে। তারপরে এনসিপি ভোটই পাবে না, আমার মনে হয় আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার অনেকদিন পর্যন্ত মানুষের সাথে মিশেন না। মানুষের সাথে মিশলে হয়তো বুঝতে পারতেন যে এনসিপি আসলে ভোট পাবে নাকি পাবে না। এনসিপি হয়তো বিএনপির মতো অত ভোট পাবে না, কিন্তু এনসিপি ভোট পাবে। এনসিপি প্রত্যেকটা আসনে একটা সংখ্যক ভোট পাবে, সেটা হয়তো নির্বাচিত হওয়ার মতো ভোট পাবে না সব আসনে, কিছু আসনে নির্বাচিত হওয়ার মতো ভোট পাবে, এবং প্রত্যেকটা আসনে একটা নির্দিষ্ট সংখ্যক ভোট পাবে। সেটা 2008 সালে বিএনপির এক প্রার্থী আমার উপজেলায় 664টা ভোট পাইছে কি 634টা ভোট পাইছে। আমার মনে হয় এনসিপির এমন কোনো প্রার্থী বাংলাদেশে হবে না যে এনসিপি শাপলাগুলি প্রতীক নিয়ে 634 বা 660 ভোটের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং এনসিপির এর চাইতে সেই 634-এর চাইতে বেশি ভোট আছে প্রত্যেকটা আসনেই। এনসিপি 300 আসনে প্রার্থী দিবে, 300 আসনে ইলেকশন করবে। এনসিপি তাদের যে ভোটার, তাদের যে শ্রোতা, তাদেরকে বঞ্চিত করবে না। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারদের আসলে তরুণদের এই ভাষাটা বোঝা উচিত। কারণ হচ্ছে তরুণরা একটা পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনটা হয়তো এনসিপির এই নেতৃত্বের হাত ধরে হয়েছে। এই কারণে এনসিপির এই নেতৃত্বের প্রতি ভোট দিক না দিক এদেশের মানুষের একটা সিম্প্যাথি আছে, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারেরও সিম্প্যাথি আছে আমি মনে করি, এবং হচ্ছে আমাদের মাহমুদ আফারও সিম্প্যাথি আছে। সিম্প্যাথির বাইরেও আমাদের একটা ভোট ব্যাংক অলরেডি তৈরি হয়েছে। সেই ভোট ব্যাংক সংখ্যায় অনেক কম একটা নতুন রাজনৈতিক দল হিসেবে, কারণ জামাতে ইসলামী ধরেন, জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে 20টা আসন পাওয়ার জন্য 20টা আসন পাইতে 1991 সাল পর্যন্ত তাদের প্রতিষ্ঠার 50 বছর লাগছে, কিন্তু এনসিপি সেই সময় লাগবে না। এনসিপি অন্তত 10 বছরের মধ্যে তারা ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, এবং সেইভাবে গণমানুষের রাজনীতিটা এনসিপি করছে। যেই জায়গায় সকলে সমঝোতা করে সেই জায়গায় এনসিপি সমঝোতা করে না, সেটা জুলাই সনদের মধ্য দিয়ে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এনসিপি প্রমাণ করেছে। বাংলাদেশে এনসিপির একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে, কারণ এনসিপির এই নেতৃত্ব যখন হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় দেশে পরিবর্তনের ডাক দিয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা সংক্ষেপে বলছিলাম, আমাদের এক দফার মধ্যেই ছিল আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব, এটাকে ধারণ করেছে এই দেশের মানুষ, রাস্তায় নেমে গণ অভ্যুত্থান করেছে। অভ্যুত্থানের সেই ঘোষণাপত্রটা তো আছে আপনার কাছে, সেই অভ্যুত্থানের ঘোষণাপত্রের মধ্যেই দেয়া যে আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপ করবে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা হবে। তারপরেই তো অভ্যুত্থানটা ঘটছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও যদি 5 তারিখ 3 তারিখের পরের কথা বলতেছি, 4 তারিখ কিংবা 5 তারিখ রাস্তায় নেমে থাকেন, কিংবা মাহমুদ আফাও যদি রাস্তায় নেমে থাকেন, ওই এক দফার সেই ঘোষণার উপর ভিত্তি করে নামছেন। তারপরে এই জায়গাটা মেনে নিয়ে তার পরবর্তীতে যদি হচ্ছে আপনারা যদি এটা নিয়ে যদি হচ্ছে একটা প্রতারণার আশ্রয় নিতে চান দলীয় সিদ্ধান্তের জন্য, সেটা বিএনপিও নিতে পারে, জামাতও নিতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল নিতে পারে, কিন্তু সেটা এনসিপি পারে না। কারণ সেই দিন এক দফার যে ঘোষণা দিয়েছে সেই ব্যক্তিটাই এনসিপির হচ্ছে আহ্বায়ক, সেই ব্যক্তি এই ধরনের আশ্রয় নিতে পারে না। যার কারণে আমাদের অবস্থান স্পষ্ট, গণভোট কি নির্বাচনের দিন হবে নাকি নির্বাচনের আগে হবে এটা আমাদের কাছে বড় কোশ্চেন না, এটা বিএনপি জামাতের কাছে বড় কোশ্চেন হতে পারে, এটা তাদের রাজনৈতিক এজেন্ডা আছে, এটা তাদের কাছে বড় কোশ্চেন হতে পারে। আমাদের বড় কোশ্চেন হচ্ছে যেই সংস্কার প্রস্তাবনাটা ঐক্যমত কমিশন দিয়েছে সেটা বাস্তবায়ন হবে কিনা।
নাকি শুধু বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি যেগুলো না বলেছে সেগুলো বাস্তবায়ন হবে না, জামাত যেগুলো না বলেছে সেগুলো বাস্তবায়ন হবে না, এই প্রক্রিয়ায় এটা গণভোটে যাচ্ছে কিনা এই নিয়ে আরো কথা আপনার কাছ থেকে জানবো। একটা বিরতি নিতে হচ্ছে আমাদের। একটু শেষ সমগ্র দেশের প্রতিনিধি হিসেবে এটা সভাপতিত্ব করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির প্রতিনিধি বিএনপির প্রতিনিধিত্ব করেছে, জামাতের প্রতিনিধি জামাতের প্রতিনিধিত্ব করেছে, এনসিপির প্রতিনিধি এনসিপির প্রতিনিধিত্ব করেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতি এবং সহসভাপতি যিনি ছিলেন ওনারা দুইজন, ওনারা যেই প্রস্তাবনা দিয়েছেন ওনারা এই দেশের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছেন, দেশের প্রতিনিধি ওনারা। আর এরা হচ্ছে আমরা আপারা এমনকি জামাতের যারা আছে ওনারা হচ্ছেন আপনার একটা দলের প্রতিনিধি, ওনাদের এই প্রস্তাবনাটা আমরা দেশের পক্ষ থেকে অভ্যুত্থান পরবর্তী সময় যাদের হাতে আমরা দায়িত্ব দিয়েছি তাদের পক্ষ থেকে এই প্রস্তাবনাটা বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এই নিশ্চয়তা না হলে ওই যে কথাগুলো আমি জানি না অনেক ডুয়েবল আনডুয়েবল বলছে, এগুলো পরে আলাপ করা যাবে। আমরা চাই যে হচ্ছে এটা বাস্তবায়ন করে তারপর একটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজন দেখছেন, একটা বিরতি নিয়ে আসছি, সাথেই থাকুন। আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। কথা বলছিলাম তুঙ্গে নির্বাচনী বিভেদ এই টপিকের ওপর। আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি আছেন। আমরা আবারও একটু মাহমুদা হাবিব আপনার কাছে চলে যেতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে ঠাকুরগাঁও এক সভায় বলেছেন বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি চায় না, আওয়ামী লীগ যেভাবে মামলা করেছিল বিএনপি সেভাবে মামলা করতে চায় না, যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সে মামলা তুলে নেওয়া হবে। যখন এই প্রশ্নটা উঠছে যে নৌকার ভোট টানার একটা চেষ্টা করা হচ্ছে, এই প্রশ্নটা উঠতেই আপনাদের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে আবার একটু পরিষ্কার করা হয়েছে যে এটাকে আসলে ভুলভাবে বা মিসকোট করা হয়েছে। একটু বিস্তারিত জানতে চাই ব্যাখ্যাটা। এই বিষয়টা পুরোটাই হচ্ছে আংশিক কোট করলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এইটা, যেটা তিনি তো বড় লেখা সম্ভবত বড় লেখা বলে যে মানে ইউনিয়ন বা কোথাও সেখানে উনি বক্তব্যটা দিচ্ছিলেন, তার ওইখানে মানে ওই যেই এলাকাটার নাম সম্ভবত বড় লেখা, সেখানে উনি যখন বলছেন স্পষ্টভাবে বলেছেন, দেখুন এটা তো আমরা প্রথম থেকেই বলেছি যে হয়রানিমূলক মামলা বা ধরুন আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল আওয়ামী লীগ, নিঃসন্দেহে তারা মানবতা বিরোধী অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত এবং তাদের অসংখ্য অংশ মানে তাদের দলের বিভিন্ন অংশের নেতাকর্মীরাই এটার সাথে সম্পৃক্ত। কিন্তু সাধারণভাবে সারা দেশে তো আওয়ামী লীগ আর কম নাই, তারা সকলেই তো আর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল না। বিএনপির সময় স্রেফ বিএনপি কিংবা জামাতে ইসলামের ভাইয়ের আছেন তার মনে থাকার কথা, শুধু এই নামও শুধু না, চেহারা যদি ওরকম মনে হয়, আত্মীয় স্বজনের মধ্যে সংশ্লিষ্টতা থাকে, তখনও কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম হয়েছে, ক্রসফায়ার হয়েছে। এই হয়রানিমূলক আচরণগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে চাই। আপনি স্রেফ আওয়ামী লীগ, একটা ঘর আওয়ামী লীগ আছে, সে বেচারি ধরেন গত কিছুদিনের কোনোভাবেই সে সংশ্লিষ্ট না, গত এক সরকার 1 মেয়াদ বা 2 মেয়াদে, কিন্তু যেহেতু তারা আওয়ামী লীগ, গ্রামে কিন্তু এটা খুব প্রকট, আপনি জানেন কোন ঘরগুলো আওয়ামী লীগ, কোন ঘরগুলো বিএনপি, কারা জামাত করছেন, এইগুলো গ্রামে যখন আপনি যাবেন তখন এটা খুব মানে স্পষ্টভাবে মোটামুটি একটা আইডিয়া থাকে। স্রেফ একটা ঘর আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের সমর্থক কিংবা কোনো এক সময় তাদের কেউ একজন নেতা ছিলেন, অথচ তার কিন্তু ওই এলাকার জনগণের উপর অত্যাচার নাই, তিনি ওই অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত হননি, সেই ক্ষেত্রেও কি তার বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? নাই তো। এটা কিন্তু সারা দেশে নানাভাবে ঘটেছে এবং যেটা আমাদের সম্মানিত মহাসচিব পরবর্তীতে এটা কিন্তু সাথে সাথেই সম্ভবত 2 ঘন্টার মধ্যে উনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন। উনি কিন্তু শুধু ওই অঞ্চলের মানুষের কথা বলেছেন। দেখুন আমাদের রিপোর্টিংগুলো অলওয়েজ এমনভাবে হয়, এটা কিন্তু একটা খুব বড় একটা উদাহরণ এই রিপোর্টিংটা। কারণ হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যদি বক্তব্যটা পুরোটা শোনা যায় তাহলে কিন্তু স্পষ্ট হবে যে তিনি কিন্তু একদম হয়রানিমূলক শব্দটাও ব্যবহার করেছেন। কিন্তু দেখুন এতগুলো ফটো কার্ড হয়েছে, সেখানে এই শব্দটা আসেইনি। এটা টোটাল স্টেটমেন্টের ধরন বদলে দিয়েছে। যখন আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছে, আওয়ামী লীগের একটা জিনিস বুঝতে হবে যে আওয়ামী লীগ নিয়ে আমরা সকলে পরস্পরকে দোষারোপ করছি, কিন্তু এখন আমরা আজকে কোন দিন, আজকে 11 তারিখ, আমরা দাঁড়িয়ে আছি 13 তারিখ, অনেক আগে তারা ঘোষণা করেছে কি যেন 13 তারিখে কিন্তু আমরা জানি যে তা প্রথম একটা রায় সম্ভবত আমরা প্রত্যাশা করতে যাচ্ছি এই ইয়ের বিরুদ্ধে, মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় সম্ভবত আমরা প্রত্যাশা করছি। ডিলেও হতে পারে, বাট এই ধরনের একটা স্পেকুলেশনই আছে এবং এটাকে কেন্দ্র করে নানা রকম কর্মসূচি তারা দিয়েছে। যে নৌকার ভোট নিয়ে যেরকম রাজনীতির মাঠে নানান কথা হচ্ছে, নৌকার ভোট নিয়ে কি আপনাদের কোনো স্ট্র্যাটেজি আছে যে আপনারা সেই ভোট আসলে পেতে চান কিনা বা কিভাবে? আমরা ওভারঅল ভোট নিয়ে যে স্ট্র্যাটেজি নিয়েছি সেটাই একটা ক্লিন, জনসংশ্লিষ্ট এবং নতুন সময়কে ধারণ করতে পারেন এমন প্রার্থী সব দলের
সকলেরই তো ভোট পাওয়ার কথা। তার তো ওই ধর্ম কিংবা রাজনৈতিক বিশ্বাস মানে এগুলো বাধা হয়ে থাকার কারণ নেই। কিন্তু ভোটার নিয়ে একটা কথা আমি না বলতে পারছি না, যে আওয়ামী লীগ ইজ মোর অফ আ কার্ড সিস্টেম। এটা সবসময় আপনি মাথায় রাখবেন। কিছু অংশের ভোট কেউই পাবেন, আপনি যেভাবে দেন না কেন, যদি না ওই নির্দেশনা থাকে। এই যে আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম আপনার আলোচনার মধ্যে, আমি জাস্ট এই কথা অ্যাড করি। আজকে কিন্তু আমাদের টেবিলে আলোচনা হওয়া উচিত ছিল ভিন্ন ইস্যু। 13 তারিখ এ ধরনের উলম্ফন শুধু না, আপনি যদি খেয়াল করেন 13 তারিখ নিয়ে কথা আসবে। জি আচ্ছা, হ্যাঁ। এবার একটু যদি জনাব ইয়াসিন আরাফাত আপনার কাছে চলে যেতে চাই, আওয়ামী লীগের বা নৌকার ভোট নিয়ে যে কথাগুলো হচ্ছিল, বিএনপি এবং জামায়াত নৌকার ভোট পাওয়ার জন্য চেষ্টা করছে, এরকম একটা মন্তব্য জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন সোমবার বাংলা মোটরে। জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনার সময় তিনি এই মন্তব্যটি করেছেন। কিছু বলতে চান কিনা? দেখেন, বলার অনেক কিছু আছে। আমাদের আপা যে কথা বললেন, আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, এখন বাংলাদেশে ওনার মাধ্যমে বিএনপির কথাটা জাতির সামনে যায়। তিনি কি বললেন? স্পষ্ট ভাষায় বললেন আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করা, সব শব্দটা উল্লেখ করছেন। উনি কথা দুইবার বলছেন, সেখানে একবারও হয়রানিমূলক কথা বলেন নাই। উনি নিচে না হয়রানিমূলক উনি আগে বলছেন, উনি বলছেন যে এই সময় বিভিন্ন হয়রানিমূলক মামলা হয়, কিন্তু আমরা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবো এটা বলেন নাই। আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে উনি দুইবার বলে ওনার অডিয়েন্সের দিকে তাকালেন, তারা কিন্তু কোনো সায় দিল না। যদি এমন হতো, আপনি ভিডিওটা দেখবেন, তিনি যদি হয়রানিমূলক উদ্দেশ্য করতো, তার অডিয়েন্স সাথে সাথে সায় দিত যে অবশ্যই হ্যাঁ হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন। কিন্তু সমস্যা হচ্ছে কি, আবার দেখেন একটা বিষয় মানে খুবই সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে হয়রানিমূলক মামলা আবার করছে কিন্তু বেশিরভাগ বাংলাদেশে বিএনপি। প্রথম আলো সহ কয়েকটা পত্রিকা রিপোর্ট দেখেন, 5 আগস্টের পরবর্তী সময়ে টাকা খাওয়ার জন্য, মানে হুমকি দামকি দিয়ে, ভয় দিয়ে টাকা কামানোর জন্য বেশিরভাগ হয়রানিমূলক মামলা আবার বিএনপি করেছে। তো আপনি কোন জায়গায় কথাটা বলবেন? আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে যখন গণতন্ত্র উত্তরণে, ফেসিবাদ নির্মূলে আগামীর বাংলাদেশ পথ নির্দেশের জায়গায় জুলাই সনদের আইনগত ভিত্তি রচনা হতে যাচ্ছিল এবং ঐক্যমত কমিশন তার সুপারিশে সেটা লিখে দিয়ে গেল, তখন আমরা দেখি বিএনপি যে সুরে কথা বলছে, একই সুর শেখ হাসিনা তার অডিও যেটা লিক হলো সেখানে একই কথা বলছে, এবং তিনি বিএনপিকে আহ্বান জানাচ্ছেন যে জামাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। তো এখন বিএনপি এবং আওয়ামী লীগের সুরের একই কোথায় আজকে আমরা আগে বুঝতে পারিনি, হয়তো আজকে বিএনপির মহাসচিবের বক্তব্যের মাধ্যমে সেটা আমরা ক্লিয়ার হলাম। দেখেন, আজকে জুলাই সনদের ভিত্তির জায়গা থেকে আমরা শঙ্কিত কেন? আমরা কেন জাতীয় নির্বাচনের আগে তার আইনগত ভিত্তি চাই? আমি আমার জুলাই যোদ্ধার সেফটি নিশ্চিত করতে চাই জুলাই সনদের মাধ্যমে। কারণ যদি এমন হয়, তারা বলছে সব মামলা প্রত্যাহার করে নেবে, সব মামলা প্রত্যাহার থেকে উনি বলছেন হয়রানিমূলক মামলা, কিন্তু মহাসচিব সেটা ক্লিয়ার করেন নাই। সেখানে দেখা যাবে যাদেরকে হত্যা মামলা আসামি করা হচ্ছে তাদের মামলা প্রত্যাহার হয়ে যাবে সেখানে, বরং যারা ফেসিবাদকে বিতাড়িত করার ক্ষেত্রে জীবন বাজি রেখে লড়াই করেছে, জুলাই যোদ্ধা আহত যারা, তারা তখন উল্টো কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। দেখেন, বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে আজকে জুলাই সনদের বিষয়ে গণভোটের ব্যাপারে আপত্তির মূল জায়গায় কথা দেখেন, পিএসসিতে মেধাভিত্তিক ও দলীয় প্রভাবমুক্ত নিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ ঐক্যমত পোষণ করেছে, কিন্তু বিএনপি দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে বা সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে তারা নিয়োগ দিবে বলে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এরপর দেখেন, বিচারপতি নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, অডিটর জেনারেল নিয়োগ সহ যে বিষয়গুলো একটা স্বচ্ছ কমিশন গঠন করে নিয়োগ প্রক্রিয়ার কথা এক ঐক্যমত কমিশন প্রস্তাব করেছে, অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি পিআর এর কথা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এরপরে দলের প্রধান এবং সরকার প্রধান আলাদা হবে, যাতে ফেসিবাদ তন্ত্র কায়েম না হয়, ক্ষমতার মধ্যে ভারসাম্য হয়, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। আজকে বিএনপি গণভোটে যেতে চায় না কেন? এবং আজকে সংবাদ সম্মেলন করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন যে কথা বলেছেন যে ওনারা যেখানে স্বাক্ষর করেছেন তার বাইরে কিছু তারা মানবেন না। মানবেন না কেন? ওই যে ওনাদের নোট অফ ডিসেন্টগুলো উঠে যাচ্ছে। দেখেন, বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিতে পারে, জামাতও দিয়েছে, ঐক্যমত কমিশনটা বাদ দিয়েছে। ঐক্যমত কমিশনের কাছে আমরা সকলে ধর্ণা দিয়েছি, আমরা সেখানে গিয়ে এক টেবিলে বসেছি। এক এক দল এক এক কথা বলবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আমরা ঐক্যমত কমিশন কিংবা প্রধান উপদেষ্টাকে না দিই, ইন্টারিম গভর্নমেন্টকে না দিই, তাহলে জাতির এই ক্রান্তি লগ্নে একটা সিদ্ধান্ত নিয়ে সামনে এগোবার পথকে নির্ধারণ করে দিবে। আপনি আপনার দলের জায়গা থেকে দলের স্বার্থে বিবেচনা করবেন, আমি আমার জায়গা থেকে আমার দলের স্বার্থে বিবেচনা করব। জামাত হয়তো সামগ্রিক বিবেচনা নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি দিয়েছে, অনেকের নোট অফ ডিসেন্ট বাদ পড়ে গেছে, কিন্তু আপনি যদি বলেন নোট অফ ডিসেন্ট বাদ পড়ে গেলে আমি আর গণভোটে করতে দেব না, গণভোটে রাজি হব না, তাহলে এটা তো এক ধরনের দলীয় সিদ্ধান্ত। অথচ আমরা বক্তব্য বলি আমার দলের চাইতে দেশ বড়, ব্যক্তির চাইতে দল বড়।
আমরা একটু আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে যেতে চাই। নিশ্চয়ই চোখে পড়েছে দুটি স্ট্যাটাস, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। একজন লিখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি লিখেছেন, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করতে দিও না। আরেকজন লিখেছেন কাদের, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁটডাক ছাড়ে, দিনভর বিএনপির নিয়ে বেফাস মন্তব্য করে, আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয়। কিছু বলতে চান কিনা, কে কাকে ইঙ্গিত করছে, কি বোঝাচ্ছে, দলের অবস্থান থেকে কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো কমেন্টস নেই, জি আমি এই ব্যাপারে কোনো ধরনের কমেন্টস করতে চাচ্ছি না। এবং হচ্ছে কে কাকে ইঙ্গিত করছে, এটা যারা স্ট্যাটাস দেখেছে এবং হচ্ছে যারা দিয়েছে তারাই বলবে, যারা দিয়েছে, যারা দেখেছে যে তারা এটা বিবেচনা করবে, আর যারা লিখেছে তারা বলতে পারবে। তো আমি মেনলি কথা নিয়ে ডুয়েবল নিয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু ইয়াসিন আহমেদ অনেক কিছু ক্লিয়ার করে দিলেন যে আছে আসলে আপনিও ওই বিষয়ে আপনাদের জায়গাতে ক্লিয়ার করেন। আমি জাস্ট এতটুকুই বলতেছি যে হচ্ছে আপনার নির্বাচন কমিশনের মতো করে দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষভাবে নিয়োগ হবে, পিএসসি কমিশন নিরপেক্ষভাবে নিয়োগ হবে, এটা আনডুয়েবল বিএনপির কাছে কেন আমি জানি না। এমনি তো সাংবিধানিকভাবে তো এগুলো স্বাধীন প্রতিষ্ঠান, কেন সরকারি করতে হবে এটা? এগুলা জাস্ট হচ্ছে আমার নিজের হাতে ক্ষমতা রেখে দেওয়া। ওই যে বাবর ভাই বললো যে ভাইবা পর্যন্ত আসো, বাকিটা আমি দেখে নিব, দেখার চেষ্টা করবো। এর আগে এসটি ইমাম বলতেন যে হচ্ছে ভাইবা পর্যন্ত আসো, আমি দেখে নিব। বাস্তবতাই এটাই, বাংলাদেশকে আসলে আর মাথা তুলে দাঁড়াতে দিতে হবে না, নিজ দলের নেতাকর্মীদের জন্য বাংলাদেশটাকে করায়ত্ত করে নিতে হবে। এর এতটুকুই হচ্ছে বিষয়। এরপর মির্জা ফখরুল ইসলাম স্যারের একটা বক্তব্য নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমার মনে হয় এটা আলোচনা তেমন কিছুই রাখে না। উনি বলছেন ভোট টানার জন্য হোক, যেভাবে হোক বলছেন, কিন্তু উনি আসলে ইলেকশনের পরে উনি আসলে ওনার নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারবেন না। কেন পারবেন? ওনার নেতাকর্মীরা অলরেডি গত 1 বছরে যেই পরিমাণ মামলা দিয়েছে, ভুয়া মামলা বিভিন্ন জনের নামে, এবং হচ্ছে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে শুধু যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিবে তা না, তারা জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, যারাই তাদের বিরুদ্ধে দাঁড়াবে প্রচুর মামলা দিবে। আওয়ামী লীগ থেকে শিখে নিছে অনেক কিছুই। আমি দেখি তো মানে হচ্ছে আগের কালচার নাই। 2008-এর আগে আমরা যে কালচারের কথা, রাজনৈতিক কালচারের কথা শুনছিলাম, সেই কালচার এখন নেই। এখন দেখতেছি হচ্ছে বিএনপি বলেন কিংবা জামাত বলেন, ওরা আওয়ামী লীগের তৈরি 2008 পরবর্তী যে কালচার, পলিটিক্যাল কালচার, সেটা বাস্তবায়নে উঠে পড়ে লাগছে, সেটাই করতেছে। তো এটা কোনো ইস্যুই না, উনি চাইলেও উঠাইতে পারবেন না, আবার না আপনার কাছে আমরা বিরতির পর একটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা একটু আগেই বলে রাখি যে 13 তারিখ যে দেশে লকডাউন ডেকেছে আওয়ামী লীগের বেশ কিছু নেতারা। আওয়ামী লীগ এমন সময় লকডাউন ডেকেছে যখন, আমি এর আগেও মনে কথা শেষ করতে না আমরা আসবো বিরতির পর, আপনার কাছেই প্রথমে আসবো। প্রশ্নটা একটু জানিয়ে রাখি যে আপনারা 3 দলের কাছেই এটা প্রশ্ন থাকবে, তবে আপনার কাছেই আগে থাকবে যে আপনাদের আওয়ামী লীগ প্রশ্নে অবস্থানটা কোথায়। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজন দেখছেন, একটা বিরতি নিয়ে ফিরছি আবারও। আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজন। আলোচনার এই পর্যায়ে আমরা আরেকবার হান্নান মাসুদ আপনার কাছেই যেতে চাই। আওয়ামী লীগ প্রশ্নে আপনাদের অবস্থান এবং এই যে 13 তারিখের আগে যেই আগুন সন্ত্রাস বলি বা নিরাপত্তাহীনতা চলছে, সেখানে সরকার কি একটু ব্যাকফুটে কিনা, সব মিলিয়ে জানতে চাই। সরকার ব্যাকফুটে কি ওই ফ্রন্টফুটে, তার চাইতে বড় বিষয় জাতি এটা ভোগ করতেছে। এই দেশের মানুষকে কতদিন পর্যন্ত আওয়ামী লীগ নামক এই বোঝা টানতে হবে, সেটা সবচাইতে বড় কোশ্চেন আর কি। বিএনপি সহ এই রাজনৈতিক দলগুলো কেন আওয়ামী লীগকে এখনো বাংলাদেশে করে রাখতে চাই, মানে বাংলাদেশে এখনো প্রয়োজনীয় মনে করে, আমি বুঝতে পারতেছি না। আওয়ামী লীগ তো সেই 71 পরবর্তী সময় থেকে রক্ষী বাহিনী গঠন থেকে শুরু করে বাংলাদেশের গণতন্ত্রকে নষ্ট করা, একটা সদ্য প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ, সেই বাংলাদেশকে একেবারে মূলেই নষ্ট করে দেওয়ার মূলে আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ কখন মানে হচ্ছে রাজনীতি করতে এসে দেশের জন্য উপকার হয়েছে, এটা আজ পর্যন্ত আমার কাছে মানে ক্লিয়ার কোনো কেউ ব্যাখ্যা দিতে পারবে কিনা আমি জানি না। 71 থেকে 75 বলেন কিংবা হচ্ছে 8 থেকে 2024 বলেন, আওয়ামী লীগ কখন দেশের জন্য ভালো কিছু করে গিয়েছে? প্রত্যেকটা ক্ষেত্রে এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। এখন ভারতীয় এজেন্ডা, ভারত থেকে বসে বসে দেশে গৃহযুদ্ধ লাগানোর ঘোষণা দেয়, ককটেল ফুটায়, এরপর হচ্ছে আগুন দেয়। এগুলা তো হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড না, এগুলো তো সন্ত্রাসী কর্মকাণ্ড। সন্ত্রাসী সংগঠন হিসেবে শুধুমাত্র কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে, দল হিসেবে নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপি ভ্যাটো দিয়েছিল, এটা আমাদের একটু মনে আছে। এবং এই ক্ষেত্রে সামনের দিনগুলোতে যতগুলো বিষয় আছে, এই ক্ষেত্রে কেন যে মানে আওয়ামী লীগ
কে কেন রাজনৈতিক দল মনে করাই এটা আমার কাছে এখন পর্যন্ত ক্লিয়ার নেই। এই প্রজন্মের হয়তো আমার মনে আমাদের এই প্রজন্মের প্রত্যেকটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে না, আমাকে একটু শেষ করতে দিতে পারো, কিছু রিপ্লাই আছে আমাদের একদমই সময় নেই। আর সর্বশেষ যে কথাটা হচ্ছে আওয়ামী লীগের ভোট টানার যে বিষয়টা, এটা নিয়ে অনেক আলাপ হলো। আমার মত হচ্ছে বিএনপি বলেন কিংবা জামাত বলেন, আওয়ামী লীগের ভোট টানা বলতে কিছু কোনো ইস্যু নাই। বাংলাদেশের যে নাগরিক ভোট দিতে পারবে তাদের ভোট সবাই টানতে চাইবে। এবং প্রত্যেকটা লোককে ঘর থেকে এনে যে ভোট দেওয়ার জন্য আমার প্রতীকে ভোট দেন, এটা সবাই বলবে। জি জনাব ইয়াসিন আরাফাত, আপনার কাছে একদম শেষ মুহূর্তের জন্য জানতে চাই। আওয়ামী লীগের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি একদম ক্লিয়ার, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফেসিবাদী আচরণ করেছিল, দোষর ছিল, তাদের নিষিদ্ধের দাবিতে আমরা 5 দফা কর্মসূচির মধ্যে আমাদের 5ম দফা কর্মসূচি সেটি রয়েছে। দেখেন, যারা ফেসিস্টের ভূমিকা পালন করেছে, এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, যাদের হাতে আমার ভাই বোন শিশুর রক্ত, একজন সাদের শিশু উঠেছিল তাকে গুলি করে হত্যা করেছে, তাদের ব্যাপারে মানে কোনো ধরনের সহানুভূতি প্রকাশ হবে এটা প্রশ্ন আসতে পারে না। এই আওয়ামী লীগের ব্যাপারে কথা আসছে, তারা রক্ষী বাহিনী এদেশে প্রতিষ্ঠা করেছিল, বাকশাল কায়েম করেছিল, সকল পত্রিকাকে বন্ধ করে নিজের মতো করে পত্রিকা চালু করেছিল, মিডিয়ার হত্যা করেছিল, স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা বিকিয়ে দেওয়ার জন্য বহু চুক্তি ভারতের সাথে করেছিল, যেটা শেখ হাসিনা বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। সে বাংলাদেশের জন্য করে নাই, ভারতের জন্য করেছে। এরকম একটি দল তারা বাংলাদেশে প্রাসঙ্গিক হবে এটি প্রশ্নই আসে না। কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে কি, যখন ছাত্রদল তো ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলল, তখন বিএনপি তখন এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। রাজনৈতিক ভাষা যদি বলি, বিএনপির আপত্তি হচ্ছে বিএনপি যে ধরনের রাজনীতি করতে চায় তার অনেক রাজনীতির ভাষা, কর্মসূচি, চাঁদাবাজি, দখলবাজি আওয়ামী লীগের সাথে মিলে যায়। আমার মনে হয় একই কারণে তারা একই স্রোতে ভাসতে চায়, একই সিস্টেমে রাজনীতি আরো বহুদূর করতে চায়। কিন্তু ছাত্র জনতা ঐতিহাসিক যে বিপ্লব সংগঠিত করেছে, আগামী দিনে এই রাজনীতি চলবে না। সুতরাং আওয়ামী লীগের অবস্থান বাংলাদেশে একেবারেই সময় নেই। ধন্যবাদ আপনাকে। আমি অনেক কথা 2-3টা করে বলি। প্রথমত, বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি। বিএনপি বলেছে নির্বাহী আদেশে করা চলবে না, যেটা চাইলেই যে কোনো সময় যে কোনো সরকার তার প্রয়োজনে তুলে নিতে পারে আইনগত পদ্ধতিতে। নতুন প্রজন্মের রাজনীতিবিদ কথাবার্তা অন্তত স্বচ্ছ হতে হবে। 2-3টা বিষয় তারা বললেন। উনি বললেন যে সিম্প্যাথি আছে না, না প্লিজ আপনার সময় আমি কথা বলি, প্লিজ সময় নেই, একেবারে সময় নেই। আচ্ছা, এবার নোট অফ ডিসেন্ট ওনারা অনেক কথা বললেন, একটা নোট অফ ডিসেন্টের এক্সপ্লানেশন আজকে দিই। সরকারি কমিশন, আমাদের ঐক্যমত্য কমিশনের সব হচ্ছে 7 সদস্যের বোর্ডে 1জন সদস্য, 2জন সরকারি দল, 5জন বিরোধী দল, 2জন সরকারি দল, 5জন বিরোধী দল, কোনো ব্যালেন্স নাই। আমাদের নোট অফ ডিসেন্টটা কি আমরা তো রিফিউজ করিনি, আমরা বলেছি সমান সমান থাকতে হবে, 2-2 রেশিও হবে বা 3-3। আরেকটা বলি আপনাকে, দুর্নীতি দমন কমিশন 7 সদস্যের বোর্ডে 1জন সরকারি দল, 3জন বিরোধী দল আর 3জন নিরপেক্ষ। তাহলে সরকার পারফর্ম করবে কিভাবে? আপনি ওই মানে এই যে ইন্টারিম গভর্নমেন্টে আপনি যে নিয়োগ দিচ্ছেন ডিসি মানে কি বলে সচিব, এইটা এমন প্র্যাকটিস হয়েছে যে এটা কি তখনও বহাল থাকবে? থাকবে না, এটা উচিত না। নোট অফ ডিসেন্টটা কি এটা আগে জাতির জানা প্রয়োজন, খালি কথায় কথায় কথা তুলে আনাটা এটা অন্যায়। আমার ছোট ভাই বললেন যে আমাদের সিম্প্যাথি আছে, না, আমাদের সিম্প্যাথি এবং রেসপেক্ট দুটোই আছে তাদের প্রতি। আমরা চাই যে তারা দল হিসেবে দাঁড়ায়। 50 বছর লেগেছে জামাতে ইসলামী শাসন পেতে, আসলে আরো বেশি। তারা যখন জোট ছাড়া 2001-এ নির্বাচন করেছেন 3টা আসন পেয়েছিলেন। আর একটা জিনিস আপনাকে বলি, না ভাই শেষ করি, তারপর আপনি আপনার সময় পরে কোন এক সময় বলেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, মাঠে আমরা কখন নেমেছি তার চেয়েও জরুরি আমরা ওভারঅল আমরা নেতারা কবে নেমেছে এটা বিষয় না, আমাদের টোটাল কর্মী তাদের সাথে ছিল। জামাত ইসলামের সমস্যা নাই, শুধু কিন্তু জুলাই যোদ্ধাদের বিচার হবে না আওয়ামী লীগ ফেরত আসলে, তারা তো গুপ্ত হয়ে থাকবেন। জামাত ইসলাম তারা তো নিষিদ্ধ ছিলেন, আন্ডারগ্রাউন্ড ছিলেন, আমরা কিন্তু প্রকাশ্য। আমাদের প্রত্যেকের একই ভয়, শুধু তাদের নয়, এটা আমরা সকলে ইকুয়ালি ভয় করি না। আমাকে লাস্ট আরেকটা কথা আপনাকে যেটা বলেছি সেটা হচ্ছে মামলা। কয়টা মামলা করেছে জামাত ইসলামী আওয়ামী লীগের বিরুদ্ধে? কয়টা মামলা করেছে দেশব্যাপী? বিএনপি 4,500-এর উপরে করেছে, অনেক দুর্বল মামলা হচ্ছে নিঃসন্দেহে, কিন্তু যেই লোকটা নির্যাতিত সে কিন্তু মাথায় ঠিক রাখতে পারেনি, সে কিন্তু মামলা করেছে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে কয়টা মামলা, প্রথম মামলা থেকে শুরু করে 11টা-12টা পর্যন্ত মামলা বিএনপিরই করা। আমি জানি না এনসিপি কয়টা করেছে, কিন্তু আমি আপনাকে আজকে যেটা বলছি সেটা হচ্ছে মুখের কথাতে এইভাবে অভিযোগ করাটা অত্যন্ত সহজ, কিন্তু ইন রিয়াল আজকে এবার আওয়ামী লীগের ফেরত আসা নিয়ে কথা বলি। আওয়ামী লীগ তো কর্মসূচি দিয়েছিল 13 তারিখে, আপনি কিভাবে 11 তারিখে একটা সমাবেশ ডাকলেন?
কেন ডাকলেন? আপনি 9 তারিখে একটা বক্তব্য আপনি 17তে ডাকতেন। আজকে আমাদের আলোচনা হওয়া উচিত ছিল আমরা কিভাবে ঠেকাবো। এই যে চিরুনি অভিযান চালাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আজকে পর্যন্ত তারা কিচ্ছু করতে পারেনি, কারণ দেশব্যাপী অসংখ্য মানুষ এসে ঢুকেছে। এই ছদ্মবেশে কতজন আওয়ামী লীগের এসে জুটেছে, এটা দায় দায়িত্ব কে নিবে? এটা তো কোইন্সিডেন্স না বলে দুর্মুখেরা এটাও বলতে পারে যে এখানে মাতাত আছে। এখানে বলতে চাইলে দেখেন, আমি এটা বলতে চাই, আমি বিশ্বাস করি তারা আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা, এনসিপি বলুন, জামাত ইসলামী বলুন, এই ধরনের কিছু তো আমরা তাদের কাছে আশা করি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজন শেষ করছি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।